তো শুরুটা ছিল আমাদের ফেব্রিক্স মাস্ক নিয়ে। ইনিশিয়ালি আমাদের চ্যালেঞ্জ ছিল ওই সময় যে মাস্ক ব্র্যান্ড থেকে বেরিয়ে কিভাবে ফ্যাশন ব্র্যান্ড হওয়া যায়। বছরে 4টা মাস থাকে আমাদের পিক মান্থ, রোজার ঈদের সময়, কোরবানির সময় এবং উইন্টারের এই 2টা মাস। 700 কি 800 টাকায় জিন্স প্যান্ট কিনতেছে, এখন হয়তো সেটা 1000-1200 টাকায়। আমরা এই কাস্টমার রেঞ্জটাকেই, যারা সংক্ষেপে এইভাবে বলা যেতে পারে যে আমার সাধ্যটা লিমিটেড বাট আমার স্বাদ এই যে আমরা লোকাল মার্কেটে গ্লোবাল ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট ইন অ্যাফোর্ডেবল প্রাইস আমাদের দেশের মানুষদেরকে কনজিউমে সুযোগটা দিব। ধন্যবাদ সবাইকে, স্বাগতম আবারও আমাদের পডকাস্টে দি পিয়ার নেটওয়ার্ক। আজ আমাদের সাথে জয়েন করেছেন দিন কমার্সের কো-ফাউন্ডার শাহরিয়ার পারভেজ। আজ আমরা তার কাছ থেকে শুনবো দিন কমার্সের যাত্রা কিভাবে শুরু হয়েছিল, এখন কি রকম ভাবে চলছে এবং ভবিষ্যতে এর পরিকল্পনা কি। ওয়েলকাম শাহরিয়ার ভাই। আমাদের ফার্স্ট কোশ্চেন হলো যে দিন কমার্স শুরু হয়েছিল কিভাবে এবং কোন আইডিয়া বেসিক্যালি আপনাকে হেল্প করেছিল যে টু স্টার্ট দিস ভেঞ্চার, এন্ড এটা দিন কমার্স কেন, ওয়াই নট দিন ই কমার্স? ওকে, আমি শাহরিয়ার, আর হচ্ছে আমি দিন কমার্স ম্যানেজ করতেছি। সো দিন কমার্সের শুরু ছিল ভাই, আমরা একটা বিজনেসের ইন্টেনশন ছিল মাইন্ডসেটে, বিইং আপনার মতোই যে ক্লাস 9 থেকেই কমার্সের স্টুডেন্ট। সো বিজনেস ব্যাক ইন দা মাইন্ড ছিল যে একসময় করতে হবে, যেভাবে আমাদের সমাজে 100 জনকে জিজ্ঞেস করলে সবাই কি করতে চায় অথবা বিজনেস করতে চায় কিনা, মোটামুটি 90% সবাই বিজনেস করতে চায়। তো সেরকম একটা মাইন্ডসেট ইন্টেনশন ছিল। পরবর্তীতে পড়াশোনার সুবাদে আমি জুরিখে আসি, জুরিখ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে মাস্টার্সে। সো ওই সময় পড়ার সময় দেখছি যে যেসব বড় ব্র্যান্ডের আমরা বাংলাদেশে যেগুলার কেস স্টাডি পড়তাম, সেগুলার শোরুম অ্যান্ড অল, সেগুলার সাথে প্রথম দেখা সাক্ষাৎ, তো ওই সময়টাতে একটা বড় গ্যাপ চোখে পড়ে এবং সেই গ্যাপের প্রয়োজনীয়তা থেকে মনে হলো না, এটা যত দ্রুত শুরু করা দরকার। একটা তো বিজনেস ইন্টেনশন ছিল, পরবর্তীতে ওই গ্যাপটা চোখে পড়ে যে না, এটা করা দরকার। আমি বসবাস করতাম জুরিখ শহরেই, আর ইউনিভার্সিটি ছিল জুরিখ শহর থেকে 30 মিনিট দূরে, যেভাবে হয় সব দেশের বাইরে ইউনিভার্সিটি গুলো একটু গ্রামের সাইডে থাকে, বড় ক্যাম্পাস নেই। তা আমি জুরিখে থাকার সময় আমার বাসার অপোজিটে বড় একটা শপিং মল, এন্ড ওইখানে যারা এইখানে ম্যাঙ্গো, হুগো বস, এদের সব যাদের নাম এতদিন দেখে আসছিলাম। তো আমার সারাদিনের মানে উইকেন্ডের সারাদিনের একটা বড় পার্ট যাইতো যে এই আউটলেট গুলা ঘোরাফেরা করে দেখে যে এরা কিভাবে কাস্টমার সামলাচ্ছে। তো ওইখানে একটা বড় জিনিস চোখে পড়ে ভাই, সেটা হচ্ছে 80 থেকে 90% অথবা অ্যাকচুয়াল ডাটাতে বোধহয় 50 থেকে 60% চোখে পড়তো যে প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ, বড় একটা অংশ মেড ইন বাংলাদেশ। এবং এইখানে বিশেষ করে যারা H&M, এই যে অ্যাফোর্ডেবল যেই ব্র্যান্ড গুলা, সেই ব্র্যান্ড গুলাতে আপনার মেড ইন বাংলাদেশ একটা বড় সেক্টর। এবং আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমার বিবিএ ইন্টার্নশিপ ছিল ভিয়েলা টেক্সে। ওই সময়টাতে আমার এর পরবর্তীতে আমি বাইং হাউসে জবও করছি 1.5 বছর। তো আমার কস্টিং সম্পর্কে বেসিক কিছু আইডিয়া ছিল যে ম্যানুফ্যাকচারিং কস্ট কেমন হয় এন্ড অল। তো এই বড় ব্র্যান্ড গুলার যখন রিটেইল প্রাইস আমি দেখলাম এবং তাদের স্টোর গুলাতে বাংলাদেশি প্রোডাক্টের হিউজ অ্যাভেলেবিলিটি দেখলাম, তখন এই জিনিসটা ফিল হয়েছে যে মানুষ মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট কিনতেছে, কিন্তু আমেরিকান ইউরোপিয়ান ব্র্যান্ড কিনতেছে, লেভেল কিনতেছে, বাংলাদেশি লেভেল কিনতেছে না। দে ডোন্ট ইভেন কেয়ার যেটা কোন দেশ থেকে, মোস্টলি দে ডোন্ট কেয়ার যেটা কোন দেশ থেকে বানানো হয়েছে। তারা যারা থেকে কিনতেছে, লিভাইস থেকে কিনতেছে। এন্ড এইটার বদলতে আমরা বাংলাদেশে এইটার ম্যানুফ্যাকচারিং কস্ট বা মানে শ্রমিকের মজুরিটা আমরা পাইতেছি, কিন্তু ব্র্যান্ডের যে প্রিমিয়াম কস্ট, এই অ্যাকচুয়াল প্রিমিয়াম চার্জটা কিন্তু ওই ব্র্যান্ড পাইতেছে কিংবা ওই দেশ পাইতেছে। সো এই বড় জিনিসটা প্রথম চোখে পড়ে যে আমরা শ্রমিকের মজুরিটা ইনকাম করতেছি, ব্র্যান্ডের যে ইজ্জত বা যে রেপুটেশন, এইটা আমরা ইনকাম করতে পারতেছি না।
তো এটা একটা বড় কিছু মনে হয়েছে যে না, মেড ইন বাংলাদেশ একটা মানে বাংলাদেশে একটা ব্র্যান্ড থাকা দরকার। তো এই ইন্টেনশন থেকে পরবর্তীতে দিন শুরু আমাদের। Definitely could be interesting. Not many people can think about this way. When we are doing our like a research, Nafi এবং আমি, so আমরা দেখলাম আপনাদের মিশন, ভিশন, গোল, এই ব্যাপারগুলোর মধ্যে এথিক্স অ্যান্ড ফ্যাশনের একটা ব্লেন্ড আপনাদের সাইট থেকে আপনারা হাইলাইট করেছেন। সো ওই পয়েন্ট থেকে দিন কমার্স কিভাবে এই ফ্যাশন এবং নৈতিকতা এই দুটা জিনিস একসাথে রেখে এই অনলাইন মার্কেট প্লেস বা হচ্ছে ইভেন অফলাইন আপনাদের আউটলেট আছে, সো এই কম্পিটিশনের যুগে এই দুটো জিনিসকে কিভাবে আপনাদের সাইট থেকে আপনারা ইনশিওর করছেন? ওকে, গ্রেট কোশ্চেন ভাই। মানে এটা এটা একটু ডিপ থিঙ্কিং এর ব্যাপারই। যেমন হচ্ছে আমরা নাফি ভাইয়ের আরেকটা যে কথা বলছিল যে কেন এটা দিন ই কমার্স না, ই কমার্সকে আমাদের অমনি চ্যানেল ব্র্যান্ড হিসেবে ই কমার্সকে কয়েকটা সেলস চ্যানেলের মধ্যে একটা সেলস চ্যানেল হিসেবে আমরা রাখতেছি রাদার দ্যান বিইং ই কমার্স ব্র্যান্ড। তো মূলত আমাদের ফোকাসটা হচ্ছে লাইফস্টাইল বা মানে ফ্যাশন ব্র্যান্ড যদি আমরা বলি। সো আমাদের মেইন ফোকাস এটা। এর পাশাপাশি ই কমার্সের সাথে সাথে রিটেইলে আমরা এখন আছি, মানে আউটলেটে আমরা আছি যেটা বললেন আপনি। এবং ইথিক্স এর সাথে আমরা ফ্যাশনটাকে এই কারণে এই দুটাকে কম্বাইন করতেছি ভাই, সেটা হচ্ছে যে ইথিক্স এর মূল জায়গাটা কি এখানে যে কাস্টমারদের সাথে ট্রান্সপারেন্সির যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। আমরা কিভাবে ম্যাটেরিয়াল সোর্স করছি, এখানে মানে ম্যাটেরিয়াল গুলো সাস্টেইনেবল কিনা, যতটা লো কেমিক্যাল ইউজে আমরা প্রোডাক্ট গুলো লাইক করতে পারি। যেহেতু ম্যানুফ্যাকচারিংটা আমাদের দেশেই, মেড ইন বাংলাদেশই আমরা রাখতেছি। এবং যে ইন্সপিরেশন থেকে আমাদের শুরু, যে আমাদের তো প্রোডাকশন হাবটা আমাদের দেশে, বড় বড় ব্র্যান্ড গুলো এটার উপর ডিপেন্ড করে তারা বরং গ্লোবাল ব্র্যান্ড হয়েছে। তো আমাদের মেইন ফোকাস হচ্ছে বিইং আ ম্যানুফ্যাকচারিং এক্সপার্টাইজ আমাদের দেশে, আমরা এটাকে যতটা সাস্টেইনেবল ওয়েতে ইউজ করতে পারি, যতটা ইথিক্যাল ওয়েতে ইউজ করতে পারি, সেটা আমাদের প্রোডাকশনের ম্যাটেরিয়াল মানে প্রোডাক্টের ম্যাটেরিয়াল, প্যাকেজিং এর ম্যাটেরিয়াল যদি বলি। এবং কিছুটা পরিপূর্ণ বলতে পারবো না, বাট কিছুটা আমরা এটা প্রমোট করছি যে নট মানে ইন দ্য ফাস্ট ফ্যাশন ওয়ার্ল্ড, লাইক আমরা প্রমোট করছি ভাই স্লো ফ্যাশন অর সাস্টেইনেবল ফ্যাশন। এই জায়গাটাতে আমাদের কিছুটা ফোকাস। পরিপূর্ণভাবে আমরা টোটাল ইন্ডাস্ট্রির দিকে না গেলে আমরাও একেবারে টার্ন করার সুযোগ নাই। সো এইটা। দ্বিতীয়ত হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে যতটা অনেস্টির জায়গাটা কভার করা যায়, রাদার দেন সুগার কোটেড ওয়ার্ডস অ্যান্ড লাইনস, আমরা চেষ্টা করতেছি যে অ্যাকচুয়াল ইনফরমেশন সেইটা কাস্টমারদের কাছে ট্রান্সফার করা। দ্বিতীয়ত প্রাইসিং একটা বড় ফ্যাক্টর ইথিক্স এবং ফ্যাশনের ক্ষেত্রে। সো আমরা চেষ্টা করছি যে যতটা আমরা একটা স্লোগান ইউজ করি যে ভ্যালু ফর মানি আমাদের প্রাইস ট্যাগে। সো এই ভ্যালু ফর মানির জায়গাটাতে যতটা বেশি আমাদের কমিটমেন্টটাকে মিট আপ করা যায়। সো এই দুইটাকে একসাথে রেখে আমরা চেষ্টা করছি যে ইথিক্স অ্যান্ড ফ্যাশনকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়। ফ্যান্টাস্টিক। সো আপনারা যখন বিজনেসটা স্টার্ট করলেন ভাইয়া, হাউ কাস্টমার রিয়াক্টেড টু ইউর ব্র্যান্ড and what are the challenges you are still facing in online or in brick and mortar store? ইনিশিয়ালি ভাই আমাদের শুরুটা খুবই মানে লিন স্টার্টআপ হিসেবে আমাদের যাত্রা ছিল। লিন স্টার্টআপ এই কনসেপ্ট আমরা 2020 সালে ধারণা ছিল না। পরবর্তীতে আমি একটা বই পড়ি যে আপনার দ্য লিন স্টার্টআপ, বাট ওই সময়টাতে আমাদের ল্যাক অফ ক্যাপিটালই আমাদেরকে লিন স্টার্টআপে বাধ্য করছে। যেমন আমাদের খুবই মডেস্ট স্টার্ট, যেমন আমাদের শুরুটা ছিল করোনার সময় 2020 অক্টোবরে। এই অক্টোবরে আমাদের 5 বছর হচ্ছে। তো শুরুটা ছিল আমাদের ফেব্রিক্স মাস্ক নিয়ে। তো ফেব্রিক্স মাস্ক নিয়ে আমরা প্রথম এটা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করলাম। অ্যান্ড আল্লাহর রহমত ছিল অবশ্যই, কারণ আমরা এখন যতটুকু আমরা বিজনেস নো হাউ, একটা তো আমরা বিবিএ এমবিএ করে আসছি, সেটা এক জিনিস, বাট রিয়ালিস্টিক্যালি যখন আমরা শুরু করলাম স্টার্টআপ, তখন এত ডট কানেক্টেড ছিল না মাথার মধ্যে, এখন সোফার যতটুকু আছে। সো আল্লাহর রহমত যে ওই ফেব্রিক্স মাস্কের প্রোডাক্টটা আমাদের ওই সময়কালীন বলা যায় যে সর্ট অফ হিট প্রোডাক্ট ছিল। মানে আমরা প্রি অর্ডার নিয়ে রাখতেছিলাম, দেন 10 দিন পর ডেলিভারি দিতে পারবো, বিকজ ফ্যাক্টরি থেকে এখনো ম্যানুফ্যাকচার হয়ে আসে নাই। সো এরকম একটা ডিমান্ড আমরা পেয়েছি শুরুতেই।
তো সেইটা একটা ইনিশিয়াল বুস্ট ছিল ভাইয়া, ভালো। সো ইনিশিয়াল রেসপন্স হিসেবে ইট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং আমাদের জন্য। সো এইভাবে 4-5 মাস আমরা চলার পর যখন করোনা কিছুটা মোটামুটি মানুষ হয়ে গেছে এরকম একটা ব্যাপার, আমরা দেখলাম যে এটার সেল ড্রপ করতেছে। ইন দ্য মেইন টাইম এই 4-5-6 মাসে আমরা মাস্ক ব্র্যান্ড হিসেবে মানুষের কাছে টুকটাক পরিচিত অনলাইনের থ্রুতে। সো ইনিশিয়ালি আমাদের চ্যালেঞ্জ ছিল ওই সময় যে মাস্ক ব্র্যান্ড থেকে বেরিয়ে কিভাবে ফ্যাশন ব্র্যান্ড হওয়া যায়, মানে মেইন স্ট্রিম ব্র্যান্ড কিভাবে হব আমরা, কি আমাদের নেক্সট প্রোডাক্ট হবে। সো নেক্সট প্রোডাক্ট লঞ্চ করা এবং সেটাকে প্রোডাক্ট মার্কেট ফিট করা, এটা ছিল আমাদের ওই সময়কালীন সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। দ্বিতীয়ত আমাদের কারেন্ট চ্যালেঞ্জের মধ্যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে যেটা বলতে পারি যে সাপ্লাই চেইন কমপ্লেক্সিটি। সো থ্রুআউট দ্য টাইম আমরা যখন ই কমার্সের পাশাপাশি আউটলেটে মুভ করলাম, তখন যেটা হয়েছে যে প্রোডাক্টের ডিমান্ড আল্লাহর রহমতে বেশ বাড়ছে, মানে কাস্টমারদের এন্ড থেকে, এবং সেই ডিমান্ডের সাথে কোপ আপ করতে গিয়ে সাপ্লাই চেইনের কমপ্লেক্সিটিটা মানে একদম দৃশ্যমান প্রবলেম হিসেবে আমাদের সামনে ধরা পড়ছে। যে আমরা যেটা বললাম যে আমরা ভাইয়া যখন আমরা ম্যানুফ্যাকচারিং ফোকাস হই নাই, মানে লাইক অল আদার ব্র্যান্ডস, আমরা যেভাবে গ্লোবাল ব্র্যান্ড গুলো কাজ করতেছে, যে আমি যখন রিটেইল ব্র্যান্ড হইতে যাচ্ছি তখন আমার টোটাল সাপ্লাই চেইন নির্ভর করতেছে আমার সাপ্লায়ারের উপরে, সাবকন্ট্রাক্টরদের উপরে, রাইট? তো এই যে যখন আমরা এই পরিমাণ ডিমান্ড মিট আপ করতে যাচ্ছি, তখন আমাদের সাপ্লায়ারদের উপরে, সাবকন্ট্রাক্টরদের উপরে ডিপেন্ডেন্সি আরো বাড়ছে। এতগুলা সাবকন্ট্রাক্টর এবং আপনার সাপ্লায়ারদের সাথে কাজ করতে গিয়ে প্রত্যেকটা স্টেপে কোয়ালিটি এনশিওর করা, দ্যাট ইজ আওয়ার বিগেস্ট চ্যালেঞ্জ। এখন 5 বছর পরে এসে এটা আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ আমাদের সাথে আছে, সেটা হচ্ছে আপনার কস্টের কথা যদি বলি, যে কস্ট প্রেশার, যেমন ডলার রেট বাংলা টাকার সাথে ডিফারেন্সের কারণে আমরা এখানে সুতার দাম আমাদের বেড়ে গেছে। তারপর ফ্যাক্টরি শ্রমিকদের একটা গত 5 বছরের কথা যদি বলি, যে ফ্যাক্টরি শ্রমিকদের মজুরি বাড়ছে, যার কারণে ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের বাড়ছে। কিন্তু আমরা বিইং এ ব্র্যান্ড উইথ এ ভ্যালু ফর মানি, এই কমিটমেন্ট মিট আপ করতে গিয়ে আমরা প্রাইস আর এত বেশি ইনক্রিজ করি নাই, যেহেতু আমাদের টার্গেট কাস্টমার বেস, তাদের ইনকাম ওই রেশিওতে বাড়ে নাই। I'm glad যে you guys are working on this thing to be more efficient, how in very optimum resources you can use that very wisely. My next question is যে টোটাল এই ব্র্যান্ড এস্টাবলিশড করার সময় there are few growth moments you experienced or you explored. Could you share a little bit of your growth moments? কোন সিচুয়েশনে আপনার বিজনেসে গ্রোথ পেয়েছেন? ওইটা মনে হচ্ছে না যে এরকম কোনো কিছু ছিল এই 5 বছরে। রাদার ব্যাপারটা এরকম ছিল যে 1 মাসে উত্থান হচ্ছে, 1 মাসে পতন হচ্ছে, এরকম। অলসো আমরা যেহেতু ফ্যাশন ব্র্যান্ড, সিজন ভিত্তিক আমাদের ব্যবসাটা আপ ডাউন করে। যেমন রোজার ঈদের সময় আমরা যেভাবে এটাকে করি, সেটা হচ্ছে যে বছরে 4টা মাস থাকে আমাদের পিক মান্থ, রোজার ঈদের সময়, কোরবানির সময় এবং উইন্টারের এই 2টা মাস। সো এখন মোটামুটি লাস্ট 2 ইয়ার্স আমাদের চোখে পড়তেছে আরেকটা, যে পূজার এই সময়টাও বেশ একটা বড় ট্রাফিক পাচ্ছি আমরা। সো 4টা মাস থেকে এখন আমরা 5টা মাস গুড মুভমেন্ট পাচ্ছি, এটা ভালো। তো সো এইভাবে চিন্তা করতেছি আমরা, যে আমরা 4টা থেকে 5টা মাস মোটামুটি একটা পিক মান্থ আমরা পাচ্ছি বছরের, এবং 2টা থেকে 3টা মাস আমরা পাচ্ছি খুবই ডিজাস্টার মাস, যেমন রোজার ঈদের পরের মাস, কুরবানি ঈদের পরের মাস, অথবা আরেকটা পাচ্ছি আমরা যখন আমরা উইন্টার থেকে সামারে ট্রানজিশন, এই ইন বিটুইন সিজন, এটা একটা ব্যাড মান্থের মধ্যে। সো এই 2-3টা মাস খারাপ, 4-5টা মাস আমাদের পিক মান্থ, বাকি সময়টাতে আমরা একটা এভারেজ অবস্থার মধ্যে থাকতে পারতেছি। সো আমাদের টার্নিং মোমেন্টের জায়গায় ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াইছে ভাই, যে সবসময় নেক্সট কোনো একটা চ্যালেঞ্জ থাকতেছে। যে প্রথমে যেমন মাস্ক ছিল, সেখান থেকে বেরিয়ে এসে পরবর্তীতে যে কিভাবে মেইন স্ট্রিম লাইফস্টাইল এন্ড ফ্যাশন ব্র্যান্ড হতে পারে। সো কোর প্রোডাক্ট বা মানে মেইন লাইফস্টাইল প্রোডাক্ট আমাকে ফাইন্ড আউট করতে হবে, দ্যাট হ্যাভ টু বি প্রোডাক্ট মার্কেট ফিট। সো এরকম একটা প্রোডাক্ট সেট, সেটা কি টি শার্ট, সেটা কি আমার পোলো শার্ট, সেটা কি জিন্স প্যান্ট,
এরকম একটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে দিয়ে যাওয়া একটা যখনই আমাদের চোখে একটা পড়তেছে যে না প্রবাবলি দেয়ার ইজ এ গ্যাপ, এইখানে আমরা কিছু করতে পারি, দেন আমরা শর্ট একটা কোয়ান্টিটি প্রোডাকশন করে একটা পাইলট প্রজেক্ট টাইপের আমরা দেখতেছি যে ওয়াটার টেস্টিং টাইপের, যে না কি কি দাঁড়াচ্ছে দেখি রেসপন্স কেমন। সো এইভাবে করতে করতে আমরা একটা সার্টেন টাইমে এরকম হয়ে গেছিল ভাই 2020 সালের শুরুর পর 21 সালের দিকে আমরা 37 ক্যাটাগরিজ অফ প্রোডাক্ট আমরা লঞ্চ করে ফেলছি, মানে এই ওয়াটার টেস্টিং করতে করতেই উইথ লিমিটেড ওয়ার্কিং ক্যাপিটাল, মানে সবই ওয়াটার টেস্টিং চলতেছে। এন্ড দেন এই 14-15 মাসের ডেটা নিয়ে আমরা ফাইন্ড আউট করলাম যে ডেনিমের একটা বড় জায়গা দেশে আছে, যেটা নিয়ে আমরা হয়তো বড় পরিসরে কাজ করতে পারি। এন্ড দেন আমরা ওয়াটার টেস্টিং থেকে শুরু বের হয়ে এসে কিছুটা বড় পরিসরে ডেনিম নিয়ে কাজ করলাম, এন্ড আলহামদুলিল্লাহ ইট ওয়ার্কড। এন্ড দেন আমরা এটাকেই একটা মানে হিরো প্রোডাক্ট হিসেবে আমরা রেখে দেন কাজ শুরু করলাম। তো রাদার দ্যান আ টার্নিং মোমেন্ট, প্রতি মুহূর্তেই দেখা যাচ্ছে যে ভাই আমরা ইন্ডিভিজুয়ালি, মানে আমি পার্সোনালি চিন্তা করতে গেলে আমি পড়ছি, বই পড়াশোনা করতেছি যে কি হইতে পারে, দেন সেই থিওরিটাকে এখানে এক্সপেরিমেন্ট করতেছি যে নেক্সট জটলা কিভাবে সামলাবো। হ্যাঁ, তারপরে 2023 সালের টার্গেট থেকে 2024 সালের টার্গেটটাকে কিভাবে আমি মাল্টিপ্লাই করতে পারি, এবং এই টার্গেট অ্যাচিভের জন্য আমার কি কি রিসোর্সেস দরকার সেগুলাকে কিভাবে কানেক্ট করবো। তো মানে একটা টার্নিং মোমেন্টের জায়গায় দেখা যাচ্ছে যে প্রতি সিজনই আমার টার্নিং মোমেন্ট হিসেবে দাঁড়াচ্ছে, যে রোজারি 2022 সাল থেকে 23 সালে আমার কি কি টার্গেট সেটাকে আমার অ্যাচিভ করতে হবে। তো এইভাবে একটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা আপওয়ার্ড স্লোপ বলা যেতে পারে, রাদার দ্যান আ টার্নিং পয়েন্ট। এই তো আমার একটা কোশ্চেন, যখন আমি দেশে ছিলাম, ইউনিভার্সিটিতে পড়তাম, আমরা হয় ঢাকা কলেজের সামনে অথবা বঙ্গবাজার থেকে বিদেশি রিজেক্টেড টি শার্ট অথবা পোলো শার্ট এগুলো কিনে দেখতাম যে কিছু কিছু টি শার্ট এবং পোলোর কোয়ালিটি আসলেই ভালো, খুবই ভালো, হয়তো কোনো এক কারণে রিজেক্টেড হওয়ার কারণে আমি বাংলাদেশে পড়তে পারছি। এই যে একটা মার্কেট আছে, যে যারা ধরেন বিদেশি প্রোডাক্ট পড়তে চায়, আবার কোয়ালিটি বাংলাদেশের খুব কম ব্র্যান্ডই আছে যে খুব ভালো কোয়ালিটির টি শার্ট এবং পোলো মেক করে, বাংলাদেশের ওয়েদারের সাথে ম্যাচ করে। বাংলাদেশি সারা বছরই প্রেটি মাছ গরম থাকে। আপনারা কিভাবে এই ফ্যাক্টরস গুলাকে কনসিডার করে আপনাদের প্রোডাক্ট ইমপ্রুভমেন্টে প্রসেসে কাজ করছেন? হ্যাঁ, আপনার এই অবজারভেশনটা একদমই ট্রু, এবং আমাদের শুরুর দিকে ভাই বড় একটা জায়গাও ছিল, মানে মাইন্ডসেটটা ছিল এরকম যে নিউ মার্কেটে যেই মানুষটা 700 কি 800 টাকায় জিন্স প্যান্ট কিনতেছে, এখন হয়তো সেটা 1000-1200 টাকায়। আমরা এই কাস্টমার রেঞ্জটাকেই, যারা সংক্ষেপে এইভাবে বলা যেতে পারে যে আমার সাধ্যটা লিমিটেড বাট আমার স্বাদ এই রেঞ্জ, অর্থাৎ আমার চোখের রুচি কিংবা আমি নিজেকে যে স্ট্যান্ডার্ডে মানে বিলং করাতে চাই, সেই স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমি এই ব্র্যান্ড এক্সপ্লোর করতে চাই, রাইট? ব্র্যান্ডকে আমি কনজিউম করতে চাই, বাট আমার ফাইন্যান্সিয়াল রিসোর্স লিমিটেড, যার কারণে আমি ব্র্যান্ডকে অ্যাফোর্ড করতে পারতেছি না। এই যে একটা বড় ক্ষুধা, এই গ্যাপটাকেও সাথে রাখা, এইভাবে আমরা আমাদের মিশনটাকে দুইটা ভাগ করছি। একটা হচ্ছে 2030 সালের মধ্যে আমাদের মিশন এইটা যে আমরা লোকাল মার্কেটে গ্লোবাল ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট ইন অ্যাফোর্ডেবল প্রাইস আমাদের দেশের মানুষদেরকে কনজিউমে সুযোগটা দিব। হ্যাঁ, এটাকে আমরা অ্যাফোর্ডেবল করবো, এটা আমাদের নাম্বার ওয়ান। এন্ড দেন দ্যাট অলসো এনশিওরস যে আমরা লোকালি অ্যাপ্রিসিয়েটেড, আমরা আমাদের দেশের মানুষের কাছে আমরা আগে এস্টাবলিশ হতে পারলাম, রাইট? দ্বিতীয়ত 2030-এর পরে যখন এই ধরনের একটা বেসমেন্ট আমাদের স্ট্রং, এন্ড দেন আমরা 2030-এর পরে আলটিমেট যে আমাদের মিশন যে না বাংলাদেশি গ্লোবাল ব্র্যান্ড হওয়া, সেই দিকে আমরা স্টেপ বাই স্টেপ পা বাড়াবো। তো ওইটা আমাদের কাস্টমার বেজের মধ্যে ভাই, আমরা যখন স্টুডেন্ট ছিলাম ঢাকা কলেজ থেকে যারা কিনতেছি, সো আমরা আমাদের জিন্স থেকে শুরু করে এই প্রোডাক্ট গুলার প্রাইস রেঞ্জটা দেখা যাচ্ছে যে 1000 থেকে মানে 1500-1700 এর মধ্যেই যেন রাখতে পারি। কি হচ্ছে, আমি যখন ব্র্যান্ডের সার্ভিস দিতে যাচ্ছি তখন প্রোডাক্টের প্রাইসের পাশাপাশি আরো কিছু জিনিস আমাকে কনসিডার করতে হয়। যেমন আমি যদি 10,000 পিস জিন্স ম্যানুফ্যাকচার করতেছি, এখন হইতে পারে আমি ব্র্যান্ডের কোয়ালিটি এনশিওর করতে গিয়ে আমার এখানে 10% প্রোডাক্ট বাদ চলে যাবে, দ্যাট হ্যাজ এ কস্ট। আমার হাই লেভেল অফ স্কিলড কাস্টমার সার্ভিস দরকার, আমার টেক সার্ভিস দরকার ই কমার্স চালানোর জন্য। I need a good creative team to communicate with the customers, to present the product. Also আমার
হাইলি স্কিলড একটা কোয়ালিটি চেকিং টিম দরকার, যারা কাস্টমারের কাছে প্রোডাক্ট যাওয়ার আগে এই টোটাল প্রোডাক্টটাকে পারফেক্টলি কিউসি করবে। এন্ড অলসো সাপ্লাই চেইনে আমার স্কিলড মার্চেন্ডাইজিং দরকার। সো অল দিস হ্যাজ এ কস্ট। সো এক্স্যাক্টলি নিউ মার্কেটের চার্জে হয়তো বিজনেসটা সাস্টেইনেবল না, বাট লেটস সে মানে 20% অথবা 10% চার্জ বেশি দিয়ে যদি আমি ওই প্রোডাক্টটাকে ইনশিওর করতে পারি আমার যে টার্গেট কাস্টমার বেস, সো দ্যাটস সলভিং আ বিগ প্রবলেম, রাইট? আমরা যারা অ্যাফোর্ডেবল জায়গাটাতে ব্র্যান্ডেড সার্ভিস দিতে চাচ্ছি। সো এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া, বাংলাদেশের ওয়েদার একটা বড় চ্যালেঞ্জ, ইভেন ফ্যাশন বিজনেসের জন্য সেটা আরো বেশি চ্যালেঞ্জিং, কেননা ফ্যাশন বিজনেস মোস্টলি ইউরোপ এবং আমেরিকাতে এখানে বেশি টার্ন ওভার। কারণটা কি? কারণ হচ্ছে যে উইন্টারে উই ডু হ্যাভ মাল্টিপল লেয়ার অফ ক্লথস, বাট সামারে যতটা ক্লথ অ্যাভয়েড করা যায় তত বেটার। সো ইটস ডিফিকাল্ট, মানে সামার বেসড একটা ইকোনমিতে লাইফস্টাইল অ্যান্ড ফ্যাশন বিজনেস নিয়ে কাজ করাটা সোফার মনে হচ্ছে ডিফিকাল্ট। সো আমরা এখানে আমাদের ইন্টেলিজেন্সের পাশাপাশি আমরা যেটা চেষ্টা করছি ভাইয়া, যে যেমন যারা ব্র্যান্ড ইন্ডিয়াতেও তারা মার্কেট ডমিনেট করতেছে, সো ওরা ইউরোপ আমেরিকার পাশাপাশি যখন ইন্ডিয়াতেও ডমিনেট করতেছে, ইন্ডিয়ার ওয়েদার আমাদের ওয়েদার অলমোস্ট ক্লোজার, দেন দেয়ার ইজ সামথিং যারা শুধু ওয়েদার ডিপেন্ডেন্ট না, হ্যাঁ, ওয়েদারের বাইরে গিয়েও তারা হয়তো কাজ করতেছে। সো এইটা আমাদের জন্য বড় হোমওয়ার্কের জায়গা। আমরা দেখতেছি যে ইন্ডিয়াতে তাদের ফ্যাশন ডিজাইনিং কেমন, তাদের ম্যাটেরিয়াল কেমন, প্রোডাক্টের ম্যাটেরিয়াল কেমন। আরেকটা অ্যাডভান্টেজ আমার, সেটা হচ্ছে যে আমি পর্তুগালের ওয়েদার মোটামুটি এখানেও 8 থেকে 9 মাস সামার বেসড, যদিও ইউরোপে, কিন্তু পর্তুগালের ওয়েদারটা সামার বেসড। 20 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে বছরের 6 থেকে 7 মাস। তো আমি একটা একদম ফিজিক্যালি টেস্ট করতে পারতেছি যে যারা হুগো বস, লিভাইস, তারা কোন ম্যাটেরিয়াল ইউজ করে এই পার্টিকুলার ওয়েদারের জন্য প্রোডাক্ট বানাচ্ছে, এন্ড ওইটা আমরা রিসোর্স কালেক্ট করতেছি, দেন আমরা দেশে পাঠাচ্ছি, এটা এক্সপেরিমেন্ট চলতেছে। এন্ড গুড নিউজ ইজ এই প্রোডাক্ট গুলো মোস্টলি মেড ইন বাংলাদেশ। তো আমাদের জন্য আরো এটা চেরি অন দা কেক যে আমরা সাপ্লাই চেইনটাও মানে আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে। তো এই তো ভাই, এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে দেন বাংলাদেশের ওয়েদারের সাথে কোনটা খাপ খাওয়ানো যাবে সেটার উপর বেস করে দেন ফাইনাল প্রোডাক্ট লঞ্চ করা। ভেরি ইন্টারেস্টিং। তাহলে এটার সাথে রিলেট করেই আরেকটা পয়েন্ট চলে আসে যে আপনি একদম শুরুতে যখন মেনশন করেছিলেন যে জার্নিটা শুরু হয়েছিল কোভিড এর সময়, এবং হচ্ছে কাইন্ড অফ ফার্স্ট প্রোডাক্ট ছিল হচ্ছে প্রডিউসিং ক্লথ বেসড মাস্ক। তো এখন এবং আপনারা কুইকলি সেটা রিয়েলাইজ করেন যে মাস্ক তো হচ্ছে কোভিড এর কারণেই হয়তো ডিমান্ডটা পিক আপ করেছিল, এটা তো সাস্টেইনেবল ডিমান্ড যে কন্টিনিউ হতেই থাকবে সেরকম হয়তো না। সো ওই পয়েন্ট থেকে হচ্ছে অন্যান্য প্রোডাক্ট লাইনে আপনারা হচ্ছে কনসেন্ট্রেট করা শুরু করেন। তো ওই পয়েন্ট থেকে এই যে ব্র্যান্ডটা যে আপনারা হচ্ছে স্কেল করতে চাচ্ছেন বা করছেন রিসেন্টলি, সো এই স্কেলিং এর ক্ষেত্রে আফটার ইন্ট্রোডিউসিং মাল্টিপল লাইনস অফ প্রোডাক্ট, সো ওটাকে আপনারা সাস্টেইনেবল করার জন্য মানে আপনাদের চিন্তা ভাবনা কি? লাইক হচ্ছে গিয়ে হাউ ডু ইউ এনভিশন ইউর বিজনেস লেটস সে ইন 5 to 10 years, যে অন্যান্য প্রোডাক্ট কি করতে পারেন, বা হয়তো হতে পারে যে এই প্রোডাক্টের বাইরে ফ্যাশনের বাইরেও কি আপনারা যাবেন কিনা, বা গেলে কি রকম ভাবে চিন্তা করছেন? ওকে, ইন্টারেস্টিং ভাই। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জের মধ্যে এটা অবশ্যই ভাই, যে যেহেতু আমরা একটা লো মার্জিন বা কম্প্রোমাইজড মার্জিনে এগোচ্ছি, সো এইটা ডিফিকাল্ট আমাদের জন্য। অলসো বেশি ডিফিকাল্ট এই কারণে যে আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি সেই ইন্ডাস্ট্রিটা একেবারেই ক্যাপিটাল মানে ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টেন্সিভ অ্যান্ড লেবার ইন্টেন্সিভ। সো লাইক রেস্টুরেন্টে কি হয়, আমি আজকে আমার ওয়ার্কিং ক্যাপিটাল এক জায়গায় করতেছি, প্রবাবলি আগামীকাল অথবা আগামী 2-3 ডেজের মধ্যে সেল করে আমি আবার এটাকে টার্ন ওভার করতে পারতেছি। বাট আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিইং লেবার ইন্টেন্সিভ, এটা একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে ডিজাইনিং থেকে ম্যানুফ্যাকচারিং ইজ জাস্ট 2-3 মান্থসের একটা টাইম পিরিয়ড। সো আজকে আমরা স্যাম্পলিং অ্যাপ্রুভ করলে এটা 3 মান্থস পর আমার স্টোরে লাইভ হবে। সো এইটা একটা ইস্যু, যেহেতু লেবার ইন্টেন্সিভ, মানুষের হাতের কাজ। দ্বিতীয়ত ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টেন্সিভ, কারণ আমি যখনই ওয়ার্ক অর্ডার এনশিওর করতেছি তখনই আমার একটা চাঙ্ক অফ মানি আমাকে প্রিপেইড হিসেবে দিতে হচ্ছে।
সো এই দুইটা বড় চ্যালেঞ্জের মধ্যে, মানে ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ এই দুইটা, সাথে আমরা আবার যখন কম্প্রোমাইজড মার্জিনে বিজনেস করতেছি তখন আমাদের জন্য এটা আরো বেশি চ্যালেঞ্জ, কারণ স্কেলিংটা আসলে কিসের উপরে বেস করে হবে। তো এই জন্য আমরা এখানে ওই লিন স্টার্টআপের কনসেপ্টে কিছুটা আছি, যে আমাকে হিরো প্রোডাক্ট বেসড এগোতে হবে, রাদার দেন বিং ফুলি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ব্র্যান্ড ফ্রম ডে ওয়ান। আমরা শুরুতেই চেষ্টা করতেছি যে একদম লিন স্টার্টআপে একটা হিরো প্রোডাক্টকে বেস করে আগানো যায় কিনা। ওয়ান অফ দ্য রিজন যে আমরা আমাদেরকে ইন্ট্রোডিউস করতেছি যে দেশের প্রথম ডেনিম ব্র্যান্ড হিসেবে। সো ডেনিম ফোকাসড একটা লিন স্টার্টআপ তৈরি করা। বিইং আ ডেনিম ব্র্যান্ড, উই হ্যাভ দ্যাট অ্যাডভান্টেজ যে আমরা লাইক লিভাইস আমরা শার্ট ইন্ট্রোডিউস করতে পারতেছি, লাইক ইনারওয়্যার ইন্ট্রোডিউস করতে পারতেছি, এন্ড মানে অলসো পাঞ্জাবি অ্যাজ ওয়েল। মানে লাইফস্টাইলে যা যা কভার করে আমরা সময়ের সাথে সাথে সেটাকে কমপ্লিমেন্টারি অথবা সাপ্লিমেন্টারি যাই বলি না কেন আমরা সেটা অ্যাড করতে পারতেছি প্রোডাক্ট লাইনে। বাট আমার হিরো প্রোডাক্টকে আমি মোর প্রায়োরিটিতে রেখে, যে দিস ইজ মাই হিরো প্রোডাক্ট, দিস ইজ মাই আইডেন্টিফিকেশন, দিস ইজ মাই ইউএসপি, অ্যান্ড সাথে আমি অন্যান্য প্রোডাক্ট গুলাকে পাইপলাইনে আনতেছি, সো দ্যাট আমাদের জন্য কাভার হচ্ছে যে উই ডোন্ট হ্যাভ কম্পিটিশন উইথ আদার 100 ব্র্যান্ডস ইন বাংলাদেশ, যে বাকি সব লাইফস্টাইল ক্লথিং ব্র্যান্ডের সাথে আমার কম্পিটিশন না, বিকজ আমি ডেনিম কে ফোকাসে রেখে হিরো হিসেবে রেখে আমি এগোচ্ছি। এইটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা আমাদের কাজের জায়গাটাতে খুবই ফোকাস থাকার চেষ্টা করছি, সো দ্যাট ডিস্ট্রাক্ট না হয়ে যাই, রাদার দ্যান ডুইং যে কালকে জুতার চাহিদা আছে সো লেটস ইন্ট্রোডিউস জুতা, কালকে আমার স্নিকারের চাহিদা আছে লেটস ইন্ট্রোডিউস দিস। এরকম ভাবে আমরা ডিস্ট্রাক্টেড বলছি যে ঠিক আছে এটা ভবিষ্যতের জন্য অপরচুনিটি, বাট ফর নাও উইথ মাই লিমিটেড রিসোর্স এটা আমার জন্য ডিস্ট্রাকশন। সো সেই জায়গাতে আমরা রাখার চেষ্টা করতেছি, অলসো কিপিং আ বিগ ড্রিম ইন মাইন্ড, যে 2027 সালের মধ্যে আমরা বাংলাদেশের সব বিগ সিটিজে আমাদের শোরুম রাখবো, আউটলেট রাখবো, সো দ্যাট আমাদের ফার্স্ট মিশন যেটা বাংলাদেশের মানুষের কাছে আমরা অ্যাফোর্ডেবলি গ্লোবাল কোয়ালিটির প্রোডাক্ট আমরা ইনশিওর করতে পারি। অ্যান্ড এই জায়গাতে ইনশিওর হওয়ার পর 2030-এর দিকে আমরা টার্গেট রাখছি যে না, দেশের বাইরে আমরা এখন থেকে আমাদের কিছুটা ব্যাক ইন দা মাইন্ড প্রিপারেশন নিচ্ছি আমরা, যে দেশের বাইরের বিগ 3টা সিটিতে আমরা কিভাবে 2030-এর দিকে এক্সপ্যানশন যেতে পারি, কনসিডারিং যে আমাদের যা যা চ্যালেঞ্জ আমাদের হাতে আছে। এই আর কি। অলরাইট, সো 2027 and 2030 দুইটা গোলের কথা বললেন। So to achieve 2027 goal, you need funding. How do you guys manage this, or what are your plan, if you would like to share? ওকে, মানে জাস্ট এখানে মানে একেবারেই স্ট্র্যাটেজিক ব্যাপার এভাবে আমরা এগোচ্ছি যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টেন্সিভ কান্ট্রি যেটা আমরা বললাম, সো এখানে দেয়ার ইজ নো আদার ওয়ে যে আমি এখানে উইদাউট ওয়ার্কিং ক্যাপিটাল আমি এক্সপানশনে খুব বেশি যেতে পারবো। সো আবার অলসো আমরা ফ্রাঞ্চাইজি মডেলেও খুব বেশি আমরা দেখছি যেখানে অপরচুনিটি থেকে চ্যালেঞ্জ বেশি, বিকজ লটস অফ হেডেড আর ইনক্লুডেড, অ্যান্ড দেন এটা ফোকাসটা নষ্ট করে। সো আমরা এখানে চেষ্টাটা হচ্ছে যে এরকম যে যতটা স্ট্র্যাটেজিক ওয়েতে যাওয়া যায়, যেমন আমরা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমাদের সাপ্লাই চেইনে ইনভেস্টমেন্ট, সো আমরা আমাদের সাপ্লাই চেইনে যেসব সাপ্লায়াররা আছেন তাদের সাথে কিছুটা প্রফিট শেয়ারিং মডেলে যাওয়ার চিন্তায় আছি, সো দ্যাট আমার ওয়ার্কিং ক্যাপিটালের যে একটা বিগ থ্রেট সেইটাকে আমি কিভাবে থ্রেটটাকে আমি অপরচুনিটিতে কনভার্ট করতে পারি উইথ লিটল বিট অফ প্রফিট শেয়ারিং। প্রবাবলি দে আর কনভিন্সিং যে না ঠিক আছে, ওকে নাও দে আর অলসো পুটিং দেয়ার মানি ইন ফ্রন্ট, যে ঠিক আছে ভাই আপনার ওয়ার্ক অর্ডারের সাথেই যেই 3 মাস আগে যেই ক্যাপিটাল আপনাকে দিয়ে দেওয়া রাখতো সেই জায়গাটাতে রিস্ক আমি নিতেছি, ফর দ্যাট গিভ মি দিস বেনিফিটস। অ্যান্ড সো এটা আমাদের জন্য একটা বড় সাপোর্ট। দিস ইজ ওয়ান স্ট্র্যাটেজিক ওয়ে আমরা চেষ্টা করছি। অলসো আমরা বুটস্ট্র্যাপ থেকেই যতটা বেশি আমাদের প্ল্যাটফর্মকে এগিয়ে নেওয়া যায়, দিস ইজ ওয়ান অফ আওয়ার মিশন, সো দ্যাট মেসিনেসটা কম হয়। Also, we will explore over the time. Let's see, we will explore যে কি opportunities আমাদের সামনে আছে. There banks is an option. So let's see, ভাই. নাইস। একটা জিনিস আমি এই কোশ্চেনটা প্রিটি মাচ সব এন্টারপ্রেনিউর, সব ফাউন্ডার, কো-ফাউন্ডার সবাইকেই জিজ্ঞাসা করব এবং স্টার্ট করছি যে দেখেন বাংলাদেশের বিজনেস ইজ ভেরি চ্যালেঞ্জিং. There are lots of heartbreaking, there are lots of quick win, lots of challenges. So
টু স্টে ফোকাস অ্যান্ড মাইন্ডফুল আপনি কি ধরনের টুল ইউজ করেন? এইখানে আমরা খুব ইন্টেনশনালি কিছু করছি এরকম না, বাট ওভার দ্য টাইম আমরা কিছু কালচারাল ফরম্যাট দাঁড় করাতে পেরেছি ভাই। সেখানে যেমন আমাদের দিন কমার্সে আমি একমাত্র ডিসিশন মেকার না। ইনিশিয়ালি 2-3 ইয়ার্স আমি ছিলাম যে আমি একমাত্র ডিসিশন মেকার, যেখানে আমি ট্রেন আপ করাচ্ছি, আমি সিআরএম দেখতেছি, আমি ই কমার্স ফুলফিলমেন্ট দেখছি, আমি এদিকে সাপ্লাই চেইনে মনিটরিং করতেছি। সো বাট সময়ের সাথে সাথে এখানে সেলফ গ্রুমিংটাকে আমরা বেশি ফোকাস করছি। আপনি যেটা জিজ্ঞেস করলেন, এটা একটা সার্টেন টাইমে আমার ফিল হয়েছিল যে ইফ আমি ফুলি এনগেজড ইন ডেইলি অপারেশনস, দেন ইটস লাইক ক্রিয়েটিং আ জব ফর মাইসেলফ রাদার দ্যান বিং এন্টারপ্রেনার। তো দেন আমরা কালচারালি আমাদের অফিসের ডেইলি হ্যাবিটের মধ্যে আমরা কিছু গুড হ্যাবিটস ইনজেক্ট করছি, যেমন রিগার্ডলেস দ্য পজিশনস আমাদের ডেইলি অফিসের অলমোস্ট 1 আওয়ার বুক রিডিং এর একটা বড় সময় আমরা বরাদ্দ রাখি। যে আমি নিজে তো বটেই, আমাকে তো পড়তেই হচ্ছে স্ট্র্যাটেজি জায়গাগুলোতে, বাট আমার রিয়েলাইজেশন যে এটা আমি একা পড়লে হবে না, তাহলে তো আমি একাই ডিসিশন মেকার। সো যিনি সাপ্লাই চেইন দেখতেছে, প্রোডাক্ট মার্চেন্ডাইজিং দেখতেছে, তিনি পড়বেন যে গ্লোবালি যারা ম্যাঙ্গো, লিভাইস, তারা কিভাবে মার্চেন্ডাইজিং এন্ড ডিজাইনিং। যে ডিজাইনার তিনি এক্সপ্লোর করবে যে না কিভাবে ট্রেন্ড কোনটা চলতেছে। লটস অফ রিসোর্সেস, এটা তো আমাদের বড় অ্যাডভান্টেজ, যেটা আজ থেকে 10-15 বছর আগে বোঝাই ছিল। সো এখন তো রিসোর্স অনেক। সো এটা একটা বড় জায়গা যে যিনি সিআরএম এর রেসপন্সিবল, সিআরএম রিলেটেড কিভাবে বেটার করা যায় তারাই ডিসিশন নিতেছে, যে যারা সাপ্লাই চেইনে, যারা ই কমার্স ফুলফিলমেন্টে। সো এইভাবে আমরা যেটা করছি যে ব্যক্তি শাহরিয়ারের ব্যবসায়িক ভুলগুলা অপটিমাইজ করা যাবে যখন আরো 4-5 জন শাহরিয়ার ডিসিশন নেবে এখানে। এন্ড অলসো আরেকটা ব্যাপার যে আমরা যখন ডিসিশন মেকিং এর জন্য বসছি, তখন দ্য কালচার ইজ, মানে 5 বছরের কোম্পানি, আই মিন কালচার ওরকম কিছু না, বাট স্টিল দ্য হ্যাবিটস উই হ্যাভ ইমপ্লিমেন্টেড, সেটা হচ্ছে যে দ্য বেস্ট আইডিয়া হ্যাজ টু উইন, রিগার্ডলেস তার কর্পোরেট পজিশন, যে সে সিইও নাকি তার চিফ অপারেটিং অফিসার অথবা একটা নিউ জয়নিং, সে বলছে। সো দ্য বেস্ট আইডিয়া হ্যাজ টু উইন। সো এই কয়েকটা ছোট ছোট ডট আমার মনে হচ্ছে কানেক্ট হওয়ার কারণে আমরা কিছুটা একনায়কতন্ত্র নাই, এবং একজন ব্যক্তির ভুল কিংবা একজন ব্যক্তির ব্যবসায়িক বুঝ দিয়েই টোটাল কোম্পানি চলবে, ব্যাপারটা এরকম না হয়ে টোটালি ডিসেন্ট্রালাইজেশন। যেই টিম যারা ই কমার্স দেখতেছে তাদের টার্গেট কিভাবে আমি 100% ডেলিভারি না হলেও 99% ডেলিভারি এনশিওর করতে পারি, রাইট? আমার ই কমার্স রিটার্ন কিভাবে আমি কমাবো। যারা কোয়ালিটি চেকিং এ আছে, মার্চেন্ডাইজিং এ আছে, তাদের টার্গেট হচ্ছে আমি কিভাবে আমার আমার ডিফেক্ট প্রোডাক্টের পরিমাণ আমি কিভাবে কমাবো। যিনি কমার্স সেলসে আছে তার কাজ আমি কিভাবে আমার কনভার্সন হায়ার করব। যখন আমি ডিসেন্ট্রালাইজ করে ফেলছি, তখন স্পষ্টভাবে মিস্টেক চোখে পড়ার সুযোগ আছে, এন্ড দেন সেটাকে অপটিমাইজ করার সুযোগ আছে। দিস ইজ গ্রেট থিঙ্কিং, এবং খুব রিফ্রেশিং শুনতে যে মানে ডেফিনেটলি আপনার এই আইডিয়া, যে আমি 2-3টা পয়েন্ট পিক আপ করলাম, যে বেস্ট আইডিয়া হ্যাজ টু উইন, উই আর নট ডুইং এনি সর্ট অফ লাইক একনায়কতন্ত্র ইন দ্য ম্যানেজমেন্ট অর ম্যানেজিং দ্য বিজনেস। এই কালচার বলি বা হচ্ছে এই অ্যাপ্রোচ বলি, এগুলো তো খুব একটা পপুলার কালচার না বাংলাদেশে। হয়তো পপুলার কনসেপ্ট বা পপুলার স্টেটমেন্ট, সবাই বলতে চায় যে আমরা খুব কোলাবোরেটিভলি কাজ করি, বাট এন্ড অফ দ্য ডে আমাদের এক্সপিরিয়েন্সে আমরা যখন বাংলাদেশে কাজ করেছি তখন আমরা দেখেছি যে আলটিমেটলি ওই বসের কথার বাইরে যাওয়া যায় না, বা বসের কথার বাইরে খুব একটা ইনোভেটিভ একটা কমেন্ট করলেও ওইটার একটা রিপারকাশন তৈরি হয়, কেন তুমি বসের কথার উপরে কথা বলছো। সো এই রকমের কালচার থেকে সরে আসলে ডেফিনেটলি অ্যাটলিস্ট আমাদের এক্সপিরিয়েন্স যখন আমরা দেখি যে নর্থ আমেরিকা অথবা ইউরোপে তারা এই রকম বেটার কালচার ফলো করে, দেখি হয়তো তাদের বিজনেস গুলা আরো ভালো হচ্ছে, যেটা হয়তো বাংলাদেশে হয়তো ওরকম ভাবে হচ্ছে না। সো ভেরি মাচ অ্যাপ্রিসিয়েট দিস অ্যাপ্রোচ। মানে খুবই খুবই গ্ল্যাড যে আপনারা এই পার্টিকুলার ব্যাপারটা প্র্যাকটিস করার চেষ্টা করছেন। এবং আরেকটা জিনিস আমি হাইলাইট করতে চাই যে এই যে বুক রিডিং বা হচ্ছে রিডিং কনসেপ্ট বা হচ্ছে বুক ক্লাব কনসেপ্ট, এগুলো কিন্তু খুব পপুলার আমাদের এই নর্থ আমেরিকা বা ইউরোপে।
যেটা বাংলাদেশে হয়তো হয়তো মানুষ ইন্ডিভিজুয়ালি করছে, কিন্তু এই অর্গানাইজেশন ব্যাপারটাকে হচ্ছে পেট্রোনাইজ করা বা সাপোর্ট দেওয়া বা একটা সময় বের করে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু খুব একটা মানে হয়তো কমন না, বা হচ্ছে খুব একটা মানে কমনলি প্র্যাকটিস হচ্ছে না বাংলাদেশে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখতে পেরেছি যে বড় বড় ফাউন্ডার বা বড় বড় বিগ সিইওস, they spend quite a good amount of time reading books বা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে থাকা, which আমরা আমাদের সাইড থেকে খুবই অ্যাপ্রিসিয়েট করি, যে আমরা এখনো মানে চিন্তা করি যে হচ্ছে মানে কন্টিনিউয়াস লার্নিং ছাড়া মানে আমি সব শিখে গেছি এই রকমের অ্যাপ্রোচ নিয়ে আসলে খুব বেশি দূর মানে আগানো যায় না। সো মানে রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনারা এই ব্যাপারটাকে প্র্যাকটিস করছেন। Thank you, Shahriar bhai, for sharing your journey with us. আমরা try করেছি যে to limit our questions in 30 minutes, but you are so interesting. The points আমরা little bit over that. We went that, and it's very refreshing to see our FBS folks are doing great job. And I'm really proud of you, and very nice to talk to you. Thank you very much for your time. Thank you, Nafi bhai. Thank you, Nafi bhai. থ্যাংক ইউ শাহরিয়ার। এগেইন থ্যাংকস সবাইকে আমাদের সাথে জয়েন করার জন্য। পরের পর্বে আমরা আসবো নতুন কোনো ব্যবসার গল্প নিয়ে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।